কালবৈশাখী ঝড়, বৈরী আবহাওয়া ও নদীতে তীব্র ঢেউয়ের কারণে শুক্রবার বিকেল 4টা থেকে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল এবং 4:30 থেকে ফেরি চলাচল সাময়িক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি জানায়, দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে লঞ্চ বন্ধ থাকায় পন্টুনে আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। নিরাপদ আশ্রয় ও বসার ব্যবস্থা না থাকায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গলন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস জানান, বৈরী আবহাওয়া ও নদীতে তীব্র ঢেউয়ের কারণে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় নৌযান চলাচল শুরু হবে। দর্শক, এই মুহূর্তে দৌলতদিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মমিন শেখ। মমিন, ঘাটে আজকের যাত্রী পরিস্থিতি কেমন দেখছেন? এখন তো বৈরী আবহাওয়া, তো যাত্রীদের নিরাপদ আশ্রয় বা সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে আছি দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21 জেলার প্রবেশপথ এই দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকায়। আজ বিকেল 4টার পর থেকে এই দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। অন্যদিকে এই নৌরুটে কিন্তু বিকেল 4:30টার পর থেকে কিন্তু ফেরি চলাচলও কিন্তু বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। আমি যদি ক্যামেরার মাধ্যমে আপনাকে দেখাই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে পদ্মায় কিন্তু প্রচন্ড ঢেউয়ের সৃষ্টি হয়েছে। কালবৈশাখী তাণ্ডব কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ঝড়ো হাওয়া, বৃষ্টিপাত কিন্তু এই লঞ্চ ঘাট এলাকায় কিন্তু রয়েছে। এই লঞ্চ ঘাটে আপনারা দেখছেন যে যাত্রীরা কিন্তু আটকে রয়েছে। তবে এই বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষের পক্ষ থেকে বা এই লঞ্চ ঘাট কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু কোনো বসার ব্যবস্থা নেই যাত্রীদের। অনিরাপদ হয়ে কিন্তু যাত্রীরা আটকে রয়েছে এই লঞ্চ ঘাটের পল্টনে, এবং আমরা দেখেছি যে যাত্রীদের মধ্যে কিন্তু আতঙ্ক সৃষ্টি হয়েছে। যাত্রীরা কিন্তু আতঙ্কিত এই মুহূর্তে। আমরা কথা বলার চেষ্টা করেছি বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন যে পরিস্থিতি যদি আবহাওয়া পরিস্থিতি ভালো হওয়ার পর থেকে এই রুটে পুনরায় লঞ্চ চলাচল কিন্তু শুরু হবে, এবং ফেরিঘাট কর্তৃপক্ষ অর্থাৎ বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নৌ রুটে কিন্তু ফেরি চলাচল করবে না। দুর্ঘটনা এড়াতেই কিন্তু এই ফেরি এবং লঞ্চ চলাচল কিন্তু বন্ধ রাখা হয়েছে। আমরা এই বিষয়ে কথা বলার চেষ্টা করেছি। আমরা গলন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা সাথী দাসের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই যে দৌলতদিয়া লঞ্চ ঘাটের পন্টনে যাত্রীরা অনিরাপদ ভাবে আটকে রয়েছে, এই বিষয়টি আমরা এই ইউনো সাথী দাসকে প্রশ্ন করলে তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই পন্টনে যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থায় উপজেলা প্রশাসন কাজ করবে। তিনি কিন্তু আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আমরা যদি দেখাই, এই মুহূর্তে কিন্তু যাত্রীরা আটকে রয়েছে এই লঞ্চ ঘাটে। তবে অনিরাপদ ভাবে কোনো বসার ব্যবস্থা নেই, কোনো আশ্রয় নেয়ার মতো কিন্তু ব্যবস্থা কর্তৃপক্ষ কিন্তু করেন নেই। আমি আপনাকে জানিয়ে রাখি যে পবিত্র ঈদুল আজহার আজকে দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনেও আমরা দেখেছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই নৌ রুটে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে রাজধানী থেকে ছেড়ে আসা যাত্রীরা কিন্তু দেশের বিভিন্ন জেলায় কিন্তু তারা এই ঈদের উৎসবে মেতে ওঠার জন্য কুরবানির মাংস নিয়ে কিন্তু আজকে তারা নারীর টানে বাড়ি ফিরছিলেন। আমরা সকাল থেকে দেখেছি যে বৃষ্টি উপেক্ষা করেই এই বৃষ্টি মাথায় নিয়েই তারা এই ছুটে যাচ্ছেন নারীর টানে বাড়ি। আমরা দেখেছি
যে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু রয়েছে ঘাটে। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু রয়েছে, তারা যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থায় তারা সার্বক্ষণিক তারা চেষ্টা করে যাচ্ছেন যাত্রীদের যাতে কোনো নিরাপত্তায় ব্যাঘাত না ঘটে। আমরা ঘাট এলাকায় দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ বিশেষ যে মোড় রয়েছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু রয়েছে। এখন আমি যদি ঘাটের পরিস্থিতি বলি যে এই দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ আছে, ফেরি চলাচল বন্ধ আছে। এই লঞ্চ ফেরি চলাচল বন্ধ থাকায় দেশের গুরুত্বপূর্ণ যে নৌ রুট পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে এই যে রাজধানী থেকে ছেড়ে আসা যাত্রীরা এই বিভিন্ন অঞ্চলে তারা যাওয়ার জন্য কিন্তু রাজধানী থেকে ছেড়েছে, সেই সকল যাত্রীরা কিন্তু চরম ভাবে কিন্তু তাদের ভোগান্তি বেড়েছে, চরম দুর্ভোগ তারা শিকার হচ্ছে। এবং আমরা দেখেছি যে ফেরিতে যে সকল যানবাহন কিন্তু চলাচল করছে সেই সকল যানবাহনের কিন্তু দৌলতদিয়া প্রান্ত এলাকায় কিন্তু সিরিয়াল আমরা দেখেছি। এই সিরিয়ালের কারণে কিন্তু ভোগান্তিতে বেড়েছে এবং সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে কিন্তু এই সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে যে শিশু সহ বয়স্করা, তাদের ভোগান্তির আমরা বেশি দেখেছি। আমরা এই বিষয়টি নিয়ে আমরা বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এই লঞ্চ চলাচল আবারও পুনরায় শুরু হবে। তবে এই লঞ্চ বন্ধের আগে এই নৌ রুটে মোট 20টি লঞ্চ চলাচল করছিল এবং 20টি লঞ্চ দিয়েই যাত্রী পারাপার করা হচ্ছিল। তবে হঠাৎ করেই এই কালবৈশাখী তাণ্ডব, এই নদীতে ঢেউয়ের সৃষ্টি এবং এই নদীতে প্রচন্ড এই নদী এই এলাকায় প্রচন্ড বাতাস হওয়ায় কিন্তু সাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। কবে নাগাদে লঞ্চ চলাচল কতক্ষণ নাগাদে লঞ্চ চলাচল স্বাভাবিক হবে সেটিও কিন্তু কর্তৃপক্ষের কেউ বলতে পারেননি। আমরা তার সময় আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকায় আমরা বিআইডব্লিউটি এর দায়িত্বরত কোনো কর্মকর্তাকে কিন্তু আমরা পাইনি। এই যাত্রীরা যে অনিরাপদ ভাবে এই পন্টনের উপরে আছে, আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নেই যাত্রীরা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লেও বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষের দায়িত্বরত কোনো কর্মকর্তা কিন্তু এই পন্টনে আমরা তাকে খুঁজে পাইনি। আমরা অন্যদিকে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটের যে দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের যে সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিনের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে পরিস্থিতি স্বাভাবিক হলেই আবারও এই দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হবে। তবে কবে কতক্ষণ সময় লাগবে ফেরি চলাচল স্বাভাবিক করতে সেটি কিন্তু তাবাসসুম আমাদেরকে কর্মরত যিনি দায়িত্বরত আছেন তিনি কিন্তু আমাদেরকে জানান। মবিন, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে আমরা আবার আপনার সাথে সংযুক্ত হব। ঈদের টানা ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে দেশের অন্যতম দুই সমুদ্র সৈকত কক্সবাজার ও কুয়াকাটা। সমুদ্র স্নান, বালিয়াড়িতে হাঁটাহাঁটি আর পরিবার নিয়ে আনন্দে মেতে উঠেছেন ভ্রমণ পিপাসুরা। অন্যদিকে পর্যটকদের নিরাপত্তায় মাঠে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিনিধি শাহ আলম ও সাইফুল ইসলাম রয়েলের তথ্যচিত্রে রাকিব হাসানের রিপোর্ট। ঈদুল আজহার ছুটিতে যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে পর্যটক নগরী কক্সবাজার। সকাল থেকে লাবণী, সুগন্ধা ও কলাতলী সৈকতে দেখা যায় হাজারো পর্যটকের ভিড়। কেউ নেমেছেন সমুদ্র স্নানে, কেউ আবার পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বালুকা বেলায়। স্মরণীয় মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ব্যস্ত সময় পার করছেন অনেকে। পর্যটকদের ঈদ আনন্দ বাড়িয়ে দিতে তারকামানের হোটেলগুলোতেও চলছে বিশেষ আয়োজন। ঈদ উপলক্ষে কক্সবাজার আমরা এখানে আসছি পরিবারের সাথে, মানে অনেক আনন্দ করতেছি। ঈদের ছুটিতে ঢাকা থেকে আর কি, ঢাকার কোলাহল থেকে মুক্ত হতে আর কি একটু সাগর পাড়ে আসা। এর আগে আরো একবার আসছিলাম, এই নিয়ে দ্বিতীয়বার। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন টুরিস্ট পুলিশ। পাশাপাশি ইনানি, হিমছড়ি ও পাটুয়ার টেক এলাকায়ও বাড়ানো হয়েছে নজরদারি। ঈদুল আজহা উপলক্ষে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। সব জায়গায় আমাদের যেসব স্পটে আমাদের পর্যটকদের আনাগোনা ঘটে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, সাদা পোশাকধারী পুলিশ মোতায়েন রয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে আমরা সাথে সাথে ব্যবস্থা নিতে পারি। অন্যদিকে ঈদের দ্বিতীয় দিন থেকে সরগরম হয়ে উঠেছে কুয়াকাটার বেলাভূমিও। সকাল থেকেই সৈকতের বিভিন্ন স্থানে দেখা যায় পর্যটকদের উপচে পড়া ভিড়। ছোট বড় ঢেউয়ের সঙ্গে আনন্দে মেতে ওঠেন ভ্রমণ পিয়াসুরা। ঈদ
ঈদুল আজহায় এখানে এসেছি, অনেক আনন্দ লাগছে। আসলে পরিবেশটা খুবই ভালো লাগতেছে। সমুদ্রের যে গর্জন, এটা তো সবারই প্রিয়, আমাদেরও অনেক ভালো লাগতেছে। শিশুরা ব্যস্ত বালু খেলায়, আর তরুণদের কেউ কেউ বালিতে গর্ত খুঁড়ে শরীর শীতল করার খেলায় মেতেছেন। প্রিয়জনের হাত ধরে সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াতেও দেখা যায় অনেককে। আমাদের কাছে কুয়াকাটা অনেক ভালো লেগেছে। আসলে আনন্দ করতে জানলে প্রত্যেকটা জায়গায় সুন্দর। আনন্দ, উচ্ছ্বাস আর উৎসবের আমেজে দেশের এই দুই সমুদ্র সৈকতেই এখন বইছে ঈদের বাড়তি উন্মাদনা। রাকিব হাসান, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে সিলেটের জাফলং থেকে এই বিষয়ে আরো তথ্য জানাচ্ছেন সহকর্মী হুমায়ুন আহমেদ। আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদেরকে জানাতে চাই, অন্যান্য বছরদের মতো কিন্তু এই বছর কিন্তু পর্যটকের তেমন সমাগম আমরা দেখতে পাচ্ছি না। কেননা এখানে রয়েছে রাতারকুল, বিস্তাকান্দি, পান্তুমাই সহ কিন্তু এখানে লাখো পর্যটকের, অন্যান্য ঈদের মধ্যে কিন্তু লাখো পর্যটকের সমাগম ঘটতো, কিন্তু এই বছর কিন্তু তেমন আমরা পর্যটক দেখতে পাচ্ছি না। আশা করা যাচ্ছে যে এখানের যে প্রশাসন রয়েছে তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে তারা বলছেন যে আগামীকাল থেকে হয়তোবা পর্যটকের সমাগম বাড়তে পারে। এই বছর এই সমাগম না হওয়ায় এখানে হোটেল, মোটেল, রেস্তোরাঁ মালিকরা তারা বলছেন তাদের কিন্তু ব্যবসায় কিন্তু হিমশিম খাচ্ছেন। তো তারাও বলছেন যে অপেক্ষায় মান রয়েছেন যে আগামীকাল থেকে এখানে পর্যটকের সমাগম ঘটতে পারে। তো এই ছিল সিলেটের জাফলং থেকে সর্বশেষ। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, চামড়া শিল্পের রফতানি আয় 10 থেকে 12 বিলিয়ন ডলার করার লক্ষ্যে সিইটিপি সংস্কার, ব্যক্তি মালিকানায় ইটিপি করতে দেওয়া সহ সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার। দুপুরে সাভারের হেমায়েতপুরে ট্যানারি পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, আগামী দিনে ইতালির একটি প্রতিষ্ঠান সিইটিপির জন্য আনা যায় কিনা তা নিয়ে আলোচনা চলছে। এই শিল্পকে রক্ষায় নানা উদ্যোগ বিএনপি সরকার হাতে নিয়েছে বলেও জানান তিনি। হাজারীবাগ থেকে এখানে স্থানান্তরের সময় যে সমস্ত প্রতিষ্ঠান ঝরে গিয়েছে এবং পরবর্তীতে অচল অথবা নিম্নমাত্রায় সচল থাকার কারণে বিপুল পরিমাণ দায় দেনার সম্মুখীন হয়েছে এবং লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, সেইগুলিকে কি উপায়ে আবার লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা যায়। যারা আর এই ব্যবসায় সক্ষমতা রাখে না, আগ্রহ আর সক্ষমতা দুই জিনিস, তো আগ্রহ এবং সক্ষমতা যারা হারিয়ে ফেলেছে সেই সব জায়গায় কিভাবে নতুন বিনিয়োগকারীকে আনা যায়, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা কাজ করছি। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে জমে উঠতে শুরু করেছে চট্টগ্রাম নগরের কাঁচা চামড়ার বাজার। বিভিন্ন উপজেলা থেকে ট্রাক, পিকআপ ও ভ্যানে করে আসছে কোরবানির পশুর চামড়া। তবে ব্যস্ততার মাঝেও হতাশ মৌসুমী ব্যবসায়ীরা। নগরের আতুরার ডিপো এলাকায় আড়তগুলো ঘুরে দেখা গেছে ছোট গরুর চামড়া বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকায়, মাঝারি আকারের চামড়ার দাম 250 থেকে 300 টাকা এবং বড় চামড়াও বিক্রি হচ্ছে সর্বোচ্চ 400 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, গ্রাম থেকে চামড়া সংগ্রহ, পরিবহন ও শ্রমিক খরচ মিলিয়ে তাদের লোকসান গুনতে হচ্ছে। মৌসুমী ব্যবসায়ী মোহাম্মদ জয়নাল বলেন, যে দামে চামড়া কিনেছি সেই দামও পাচ্ছি না, এতে বড় লোকসানে পড়তে হচ্ছে। অন্যদিকে কাঁচা চামড়ার আড়তদার সমিতির সভাপতি মোহাম্মদ মুসলিম উদ্দিন জানান, লবণ ও প্রক্রিয়াজাতকরণ খরচ বেড়ে যাওয়ায় বাজারে চাপ তৈরি হয়েছে। চামড়া ব্যবসায়ীরা বলছেন, জাতীয় সম্পদ হিসেবে পরিচিত কোরবানির চামড়ার বাজারে স্থিতিশীলতা ফেরাতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর চামড়ার বাজারে এবারও ধস নেমেছে। অবিকৃত অবস্থায় পড়ে রয়েছে গরু, ছাগল ও মহিষের চামড়া। দাম না পেয়ে স্থানীয় মাদ্রাসা শিক্ষার্থী ও পাইকাররা হতাশ। 1.5 থেকে 5 লাখ টাকা মূল্যের একটি গরুর চামড়া ঈদের দিন দুপুরে 600 থেকে 800 টাকা দরে বিক্রি হলেও সন্ধ্যায় ক্রেতা না পাওয়ায় অনেকেই বাজারে চামড়া ফেলে রেখে চলে গেছেন। মৌসুমী চামড়া ব্যবসায়ীরা বলছেন, মোকামে চাহিদা না থাকায় তারাও পর্যাপ্ত পরিমাণ চামড়া কিনতে সাহস পাচ্ছেন না। চামড়া বিক্রি করতে না পেরে অনেকেই মাদ্রাসার চামড়া দান করছেন, কিন্তু চামড়া সংরক্ষণে তাদের তেমন অভিজ্ঞতা না থাকায় তারাও বিক্রির চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন। স্থানীয়রা জানান, ফেলে যাওয়া পশুর চামড়া থেকে দুর্গন্ধে চলাচল করতে পারছে না পথচারী সহ এলাকাবাসী। নির্বাচনের সময় জনগণের প্রত্যাশা ও দাবিগুলো পূরণ করায়
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ দিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে পৌর শহরের তাঁতিপাড়া এলাকায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ভবন উদ্বোধনে এসে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, নির্বাচনের সময় ঠাকুরগাঁওয়ে মানুষের দাবি ছিল একটা বিশ্ববিদ্যালয়, 2টি উপজেলা, বিমানবন্দর। ক্ষমতায় আসার পরেই প্রধানমন্ত্রী সেই দাবিগুলো পূরণ করেছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, মাদকের সাথে যদি দলীয় কেউ জড়িত থাকে তাকেও গ্রেফতার করা হবে। সকালে ঝিনাইদহে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সন্তানদের প্রতি দৃষ্টি রাখতে অভিভাবকদের প্রতিও আহ্বান জানান আইনমন্ত্রী। মাদক এবং মৌলবাদ এই সোসাইটিকে যাতে গ্রাস করতে না পারে, সন্ত্রাস দুর্নীতি যাতে এই সোসাইটিকে গ্রাস করতে না পারে, সে বিষয়ে আমি আপনাদেরকে আমার স্বপ্নের সারথি হিসেবে চেয়েছি। টাঙ্গাইলের কালীহাতিতে বাসের চাপায় শফিকুল ইসলাম শফি নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ঈদের দিন উপজেলার রাজাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবারের সদস্যরা বলেন, বিকেলে শফিকুল ইসলাম শফি তার বোনকে কোরবানির মাংস দেওয়ার জন্য বাসা থেকে বের হয়। তিনি রাজাবাড়ি প্রাইমারি স্কুল থেকে এলেঙ্গা বাস স্ট্যান্ডে আসার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে রিকশার জন্য অপেক্ষা করছিল। এ সময় চন্দ্রা পরিবহনের একটি দ্রুতগতির বাস শফিকে চাপা দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ট্যাঙ্গারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রাম সংলগ্ন নদী থেকে আনুমানিক 30 বছর বয়সী এক অজ্ঞাতনামা তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল 10টার দিকে উপজেলার ট্যাঙ্গারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রামের পূর্ব পাশের নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় এক ব্যক্তি। পরে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামের শত শত মানুষ নদীর পাড়ে ভিড় জমায়। খবর পেয়ে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মরদেহের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ওই তরুণীকে হত্যার পর মরদেহ নদীতে ফেলে যায়। দিনাজপুরের পার্বতীপুরে কামরুজ্জামান নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে পার্বতীপুর সৈয়দপুর মহাসড়কের জাকেরগঞ্জ এলাকায় ধান ক্ষেতের মাঝে বৈদ্যুতিক খুঁটির নিচে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। ঈদকে ঘিরে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে বন্দীদের জন্য ছিল বিশেষ আয়োজন। দীর্ঘদিন পর স্বজনদের সঙ্গে সাক্ষাৎ, ফোনে কথা বলার সুযোগ আর বিশেষ খাবারের আয়োজন পেয়ে কিছুটা হলেও ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন বন্দীরা। প্রতিনিধি শামসুল ইসলাম সনেটের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। পবিত্র ঈদ উল আজহার দিনে কারাবন্দীদের স্বজনদের মাঝেও ছিল আবেগ আর অপেক্ষা। দীর্ঘদিন পর প্রিয়জনের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ভিড় করেন পরিবার ও স্বজনরা। ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থায় বন্দীদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও ফোনে কথা বলার সুযোগ দেয় কারা কর্তৃপক্ষ। এতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে বন্দী ও তাদের পরিবারের মাঝে। ঈদকে ঘিরে বন্দীদের জন্য ছিল বিশেষ খাবারের ব্যবস্থা। সকালে পায়েস মুড়ি, দুপুরে পোলাও, গরু বা খাসির মাংস, মুরগির রোস্ট ও মিষ্টান্ন পরিবেশন করা হয়। অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠানও। বন্দীদের শিশু সন্তানদের জন্য রাখা হয় ফ্রি জুস কর্নার, চিপস ও চকলেট। এছাড়া ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ আয়োজনের পরিকল্পনাও রয়েছে। আমরা সর্বদা রাষ্ট্রের দায়িত্বে নিয়োজিত আছি। আমাদের কারা মোহাম্মদের সঙ্গে মাননীয় আইজি স্যারের দিক নির্দেশনায় আমরা আমাদের দায়িত্বে নিয়োজিত। আমরা অনেকেই আছি যারা আমরা এখানে বন্দীদের সঙ্গে, এখানে যে স্টাফরা আছে তাদের সঙ্গে যারা স্যার, সুপার স্যার সবাই আছেন, স্টেশনে আছেন, তাদের সঙ্গে আমরা এই করতেছি স্যার। তারপরে অনেক ভালো লাগতেছে। কারাবন্দীরা বলছেন, পরিবার ছাড়া কারাগারে ঈদের আনন্দ পূর্ণতা পায় না। তারপরেও বিশেষ আয়োজন কিছুটা হলেও এনে দিয়েছে স্বস্তি। সকালে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পেশাল কিছু খাবারের আয়োজন করা হয়েছে। আনন্দ শীত কাটতেছে, বাইরে আসেন ওরা ভালো আছে ইনশাল্লাহ। যা আমি মনে করছিলাম তা না, আমি তো মনে করছিলাম যে কারাগার তো কারাগারই। এখন দেখলাম যে কারাগার আসলে মানে একটা সুন্দর পরিবেশ, মানে বাড়িতে থেকে যেইভাবে আমি ঈদ করতে পারতাম মোটামুটি ওইভাবেই, খালি আমার মানে
মানে বউ বাচ্চা কাছে নেই আর কি, মা বাপ কাছে নাই। এদিকে ঈদের দিনও কারামুক্ত হয়েছেন অনেকে। দীর্ঘদিন পর মুক্ত বাতাসে ফিরে পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ঝালকাঠির নলছিটি উপজেলার সরমহল গ্রাম থেকে দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ। খুলনা দৌলতপুর থানার হত্যা মামলার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নলছিটি থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আজ তাকে আদালতে পাঠায়। নলছিটি থানার অফিসার ইনচার্জ আরিফুল আলম জানান, খুলনার দৌলতপুর থানায় 2009 সালে দায়েরকৃত একটি হত্যা মামলার আসামি তাইজুল ইসলাম রাজুকে খুলনা জেলা ও দায়রা জজ আদালত ফাঁসির আদেশ দেন। এরপর থেকে আসামি তাইজুল ইসলাম বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে পলাতক ছিলেন। বৃহস্পতিবার রাতে সরমহল গ্রামে তিনি একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বাড়িতে অবস্থান করছেন এমন গোয়েন্দা সংবাদে পুলিশ সেখানে অভিযান চালায়। মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, যারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছেন তারা যেন সত্যকে সত্য আর সাদাকে সাদাই বলে। মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে জবাব দিতে বিএনপি যেমন সংসদেও আছে, রাজপথেও আছে, আবার উন্নয়নেও আছে। মাদারীপুরের কালকিনি উপজেলার ডাকবাংলো মাঠে মাসব্যাপী ঈদ আনন্দ মেলার ফিতা কেটে ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সহ অন্যান্যরা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সকালে উপজেলার রাধানগর এএনসি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জহুর আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মোশাররফ হোসেন বকুল, নবাবগঞ্জ সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সালেকুর রহমান। বরগুনার বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে 4000 অসহায় ও হতদরিদ্রদের মাঝে কোরবানির মাংস বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ বরগুনা 2 আসনের এমপি নুরুল ইসলাম মনি। উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা বিএনপি সাবেক সভাপতি শাহজাহান কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ। সার্বিক সহযোগিতা করেন রেজাউল করিম ইলিয়াস মৃধা। চট্টগ্রামের চন্দনাইশে অসহায় দুস্থ প্রতিবন্ধী ও এতিম পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, কোরবানির গোশত ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। দুপুরে চন্দনাইশ উপজেলার বদুরপাড়া এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য জসিমউদ্দিন আহমেদ। এ সময় তিনি 2টি পৌরসভা ও 14টি ইউনিয়নের প্রায় 1600 অসহায় পরিবারের হাতে এসব সহায়তা তুলে দেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পবিত্র ঈদুল আজহা পরবর্তী সময়ে টাঙ্গাইলে পৃথক 2টি ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। টাঙ্গাইল শহরের শহীদ মারুফ স্টেডিয়ামে বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ 2026 এবং জেলা পুলিশ লাইন্স মাঠ প্রাঙ্গণে পুলিশ লাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক, অনৈতিক কর্মকাণ্ড ও অপরাধ থেকে দূরে রাখে এবং একটি সুস্থ সবল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি ও মাদকের অন্ধকার থেকে দূরে রাখতে মাঠের খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী হওয়ার আহ্বান জানান তিনি। গাইবান্ধার সুস্থতা, শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতির বার্তা নিয়ে অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন 2026। সদর উপজেলার দরিয়াপুর হাজী ওসমান গনি কলেজ মাঠে বামুনিপাড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে ভোর থেকে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সাবেক সচিব ও ঢাকা
ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। 5 ও 10 কিলোমিটার ক্যাটাগরিতে নারী, পুরুষ ও শিশু সহ প্রায় 3 শতাধিক প্রতিযোগী অংশ নেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন এবং গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা এম আব্দুস সালাম উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার ও মেডেল বিতরণ করা হয়।